কম্পোনেন্ট কয়টা? স্যার ৫টা মনে হয়। ৫টা, হ্যাঁ সঠিক বলেছেন। বলেন যেগুলো মাথায় আসছে ওগুলাই উত্তর দেন। কি কি? স্যার ইনফরমেশন ইনফরমেশন শিট। শিট, হুম। অ্যান্সার শিট, চমৎকার। জব শিট, আচ্ছা। তারপর স্পেসিফিকেশন শিট। স্যার আর মনে নেই। আরেকটা হচ্ছে স্পেসিফিকেশন শিট। এই তো হয়ে সেলফ গেছে, তো সবই তো বলে ফেললেন। সেলফ চেক শিট এবং অ্যান্সার শিটটা সেলফ বাকি। চেক হ্যাঁ, সেলফ শিট এটা আচ্ছা, বলে নেই। আমিনা ম্যাম এবার একটু বলেন যে জব শিট এবং স্পেসিফিকেশন শিট এই দুইটার মধ্যে তফাৎ কি, পার্থক্য কি? জব শিট হলো, স্যার আপনি একটু বললে আমার ভালো হয় মনে হয়। লিজা ম্যাম আপনি একটু বলেন না, লিপি ম্যাম বলেন। জব শিট হচ্ছে কোনো একটা কাজ আপনাকে যে কাজটা দেওয়া হয়েছে সেই কাজ অনুযায়ী আপনি কাজটা সম্পন্ন করলেন, টাস্কটা সম্পন্ন করলেন, সেটা হচ্ছে জব শিট। আর স্পেসিফিকেশন ওই জব স্পেসিফিক ভাবে কি কি শর্ত জুড়ে দেওয়া হয়েছে, কি কি ভাবে করতে হবে, হ্যাঁ, সেই সেই অনুযায়ী করাটা হচ্ছে স্পেসিফিকেশন। চমৎকার ম্যাম, খুব ব্রডলি বলে একদম, মানে নতুনদের জন্য কিন্তু অনেক উপকারী। থ্যাংক ইউ ম্যাম, আপনি খুব ভালো করে বলেছেন। আমি একটু বলে শেষ করে ফেলি। জব শিটে স্টেপগুলো লেখা থাকে, কোনটার পর কোনটা করতে হবে সেটা লেখা থাকে। আর স্পেসিফিকেশন শিটে কন্ডিশনগুলো লেখা থাকে। আমিনা ম্যাম এবার বলেন। জব শিটে স্টেপগুলো দেওয়া থাকে, স্পেসিফিকেশন শিটে কন্ডিশন দেওয়া থাকে। কন্ডিশনগুলো দেওয়া থাকে। একটা উদাহরণ দেন তো ম্যাম, আপনি কোনো একটা কাজের উদাহরণ দেন। স্টেপগুলো আমি যেমন প্রথমে আমার চেয়ারে কেরিয়ার বসবেন। কোনটা, হ্যাঁ কোনটার পর কোনটা করব ধাপগুলো। প্রথমে ওই যে রুমের মধ্যে বাতি জ্বালাইবেন, ফ্যান চালাইবেন, তারপর একটা হ্যাঁ, হেলমেট মাথায় দিবেন, এই যে হাতে যেন কষ্ট না পান এটা পরবেন, তারপর কি করবেন, কাজটা শুরু করবেন, তাই না? এই হচ্ছে, হ্যাঁ, এগুলো হচ্ছে কি জব শিট না স্পেসিফিকেশন শিট? এটা হলো জব শিট। জব শিট, মাশাআল্লাহ, এবার ভালো বুঝেছেন। এবার আপনাকে আমি একটা সংজ্ঞা বলবো, আপনি বলবেন এটা কিসের সংজ্ঞা। রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এটা কিসের সংজ্ঞা? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। সিএস এর সংজ্ঞা। চমৎকার করেছেন, মাশাআল্লাহ। এবার আপনি তাহলে একটু বলেন, দ্য কম্বিনেশন অফ মেজারেবল অ্যান্ড অবজারেবল নলেজ স্কিলস অ্যান্ড নলেজ স্কিল অ্যাটিটিউড অ্যান্ড জব রোল এনভায়রনমেন্ট, এটা কিসের সংজ্ঞা? স্যার এটাই তো কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড। এই তাহলে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড আর কম্পিটেন্সি এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তো সিএস, যে সিএস। নলেজ স্কিল অ্যাটিটিউডস এগুলো থাকে। তাহলে আর কম্পিটেন্সির মধ্যে কি? কম্পিটেন্সি হলো পাকাইছেন জট, বলেন। জি স্যার। হ্যাঁ, মানে সিএস হচ্ছে লিখিত বই, মানে যেটার মধ্যে লেখা থাকে কতটুকু নলেজ থাকতে হবে, কতটুকু স্কিল থাকতে হবে, সেইটা হচ্ছে সিএস। বুঝে গেছে? তাহলে ইংরেজি সংজ্ঞাটা জি, খেয়াল করেন। রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, একজন ক্যান্ডিডেট কি পারফর্ম করবে তার লিখিত ডকুমেন্টের নাম হচ্ছে সিএস। আর কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি হচ্ছে দ্য কম্বিনেশন অফ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড অ্যান্ড জব রোল এনভায়রনমেন্ট, অর্থাৎ একজন ক্যান্ডিডেটের নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউডের সমন্বয়কে বলা হয় কম্পিটেন্সি। তাহলে লিখিতটা হচ্ছে সিএস আর সমন্বয়টা হচ্ছে কম্পিটেন্সি। বুঝে গেছে ম্যাম এবার? কম্পিটেন্সি। জি স্যার। এবার আপনি একটু বলেন আমাকে যে সিএস আর কম্পিটেন্সি এই দুইটার মধ্যে তফাৎটা কি, বাংলায় বুঝায় বলেন। স্যার সিএস হলো আহ, যেটা লিখিত আকারে থাকবে, হ্যাঁ, তাহলে নলেজ কম্পিটেন্সি স্কিল কি? অ্যাটিটিউড। হ্যাঁ, কতটুকু নলেজ, কতটুকু অ্যাটিটিউড, কি কি করতে হবে সব লেখা থাকবে, সেটা কি সিএস। তাহলে ইয়ে কি, কম্পিটেন্সি কি? কম্পিটেন্সি হলো আহ, সমন্বয়, নলেজ স্কিল অ্যাটিটিউডের সমন্বয়। সমন্বয়, নলেজ স্কিল অ্যাটিটিউড সমন্বয়। এই দুইটা সংজ্ঞা ইংরেজিতে মুখস্থ করে ফেলবেন। হ্যাঁ, দ্য কম্বিনেশন অফ নলেজ স্কিল অ্যান্ড অ্যাটিটিউড। আরেকটা হচ্ছে কি, সিএস এর সংজ্ঞাটা হচ্ছে ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড, রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন্ড স্পেসিফিকেশন অফ পারফরমেন্স, এটা একটু মনে রাখবেন। আচ্ছা, এখন আপনাকে আরও দুই একটা প্রশ্ন করি। আপনাকে আরেকটা সংজ্ঞা বলবো, আপনি বলবেন এটা কি। দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি, এটা কিসের সংজ্ঞা?
দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। লিপি ম্যাম বলেন তাইলে। এলিমেন্টস অফ কম্পিটেন্স। ও, এটা এলিমেন্ট অফ কম্পিটেন্সির সংজ্ঞা, চমৎকার করেছেন, মাশাআল্লাহ। তাহলে আমি আরেকটা সংজ্ঞা বলি, এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি এবল টু ডু দ্য জব। এটা কিসের সংজ্ঞা? এটা হচ্ছে পারফরম্যান্স ক্রাইটেরিয়া। এটা হলো লার্নিং আউটকাম। ও, লার্নিং আউটকাম, এন্ড অফ দ্য, হ্যাঁ হ্যাঁ, এন্ড অফ দ্য সেশন লার্নিং আউটকাম, লার্নিং আউটকাম। এখন বলেন পারফরম্যান্স এলিমেন্ট অফ ক্রাইটেরিয়া। কম্পিটেন্সি, আমিনা ম্যাম বলবেন এখন। এলিমেন্ট অফ কম্পিটেন্সি এবং পারফরম্যান্স ক্রাইটেরিয়া, এলিমেন্ট অফ কম্পিটেন্সি এবং লার্নিং আউটকাম, এই দুইটার মধ্যে পার্থক্য কি বলেন? এলিমেন্ট অফ কম্পিটেন্সি হলো এটা কই থাকে? এটা থাকে সিএসএ, তাহলে লার্নিং আউটকাম থাকে কোথায়? সিবিসিতে। সিবিসিতে। মাশাআল্লাহ, এই যে একটা পার্থক্য বুঝছেন। এবার দুইটা সংজ্ঞা বলেন, যে লার্নিং আউটকাম বলতে কি বুঝেন, এলিমেন্ট অফ পারফরম্যান্স বলতে কি বুঝেন বলেন। এলিমেন্ট হচ্ছে একটা কাজের ছোট ছোট ভাগ, একটা কাজের, তো এটা ইংরেজি সংজ্ঞা মুখস্থ করে ফেলবেন, যা দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ Building এ block. ইউনিট অফ কম্পিটেন্সি। বেসিক বিল্ডিং ব্লক এটাই বলছেন। আর লার্নিং আউটকাম কি একজন শিক্ষার্থী এই ক্লাস শেষে যা করতে পারবে। টু দ্য এন্ড অফ দ্য জব। এন্ড অফ দ্য সেশন লার্নার উইল Session will be able to do the work. দ্য ওয়ার্ক, যে কাজটা সে করতে পারবে সেটা হচ্ছে কি লার্নিং আউটকাম। এখন আমেনা ম্যাম আপনি বলেন যে অ্যাপ্রেন্টিসশিপ কম্পোনেন্টগুলো, অ্যাপ্রেন্টিসশিপের এসেনশিয়াল কম্পোনেন্ট কয়টা? আটটা। আটটা পড়ছিলাম না আমরা ওই যে অ্যাপ্রেন্টিসশিপের, আটটা। এবার বলেন আপনি আরটিও, আরটিও বলতে কি বুঝেন? আরটিও এ রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন। আচ্ছা, তাহলে আরটিও এবং এসটিপি এই দুইটার মধ্যে পার্থক্য কি? এসটিপি হলো স্কিল ট্রেনিং প্রোভাইডার, আরটিও হলো যেটা রেজিস্টার্ড মানে নিবন্ধিত করা, আর এসটিপি হলো যেটা নিবন্ধিত করা না, নমিনিত করাও হইতে পারে, নিবন্ধিত করা নাও হইতে পারে, নাও হইতে পারে। না হইতে পারে, কিন্তু আরটিও মানে রেজিস্টার্ড করা। মাশাআল্লাহ, খুব ভালো বলছেন। এখন বলেন আপনি আরটিওতে পড়লে কি কি সুবিধা হবে আমাদের? আপডেট স্কিল, হ্যাঁ, ইমপ্লয়ি পারফরম্যান্স, রিটার্ন অন ইনভেস্টমেন্ট। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো করছেন। এখন আপনি বলেন তো ইউনিট অফ কম্পিটেন্সি টাইপস কয়টা? ইউনিট অফ কম্পিটেন্সির কম্পোনেন্ট, কম্পোনেন্ট কয়টা বা টাইপ স্যার কয়টা? না টাইপ, টাইপ কয়টা ইউনিট অফ কম্পোনেন্ট না? কম্পিটেন্সির টাইপ হলো স্যার তিনটা। তিনটা, কি কি বলেন? জেনেরিক, জেনেরিক জেনেরিক কম্পিটেন্সি, সেক্টর স্পেসিফিক কম্পিটেন্সি, অকুপেশন স্পেসিফিক কম্পিটেন্সি। তাহলে এবার বলেন কম্পিটেন্সির টাইপ কয়টা? কম্পিটেন্সি তিনটা, নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি। এই যে ছোট ছোট করে পড়তেছি, বারবার আলোচনা করতেছি, এই সময়টা অন্যদিকে না দিয়ে আপনারা ফ্রি থাকলে বলেন, তাহলে আমি ফ্রি থাকলে এখানে আলোচনা করব। বুঝা গেছে? এবার আসেন যে আপনি বলেন যে রিফর্ম এজেন্ডা, তিনটা রিফর্ম এজেন্ডা বলেন তো ম্যাম। লেজিসলেশন মনে নেই স্যার, মডিফাইড লেজিসলেশন, টিভিএট লেজিসলেশন, আর এডিভিকিউএফ, এডিভিকিউএফ, এনএসডিএ, এনএসডিপি, ইন্ডাস্ট্রি কিউএ, তারপরে টিভেট ডাটা, টিভিএট ডাটা, তারপরে নিউ ড্রাইভেন প্রজেক্ট, আরপিএল, তারপরে হচ্ছে অ্যাপ্রেন্টিসশিপ, লার্নার্স অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামগুলো, ট্রেনিংগুলো, তারপরে হচ্ছে লার্নার কি প্রিন্সিপাল এবং আপনার ইয়েকে করার জন্য সুপারভাইজারদেরকে ট্রেন আপ করার জন্য বিভিন্ন প্রোগ্রামগুলো, যে নিউ ট্রেনিং ফর টিচার, নিউ ট্রেনিং ফর টিচার্স অ্যান্ড হ্যাঁ প্রিন্সিপালস। খুব ভালো।
এবার আসি আমরা আবার একটু বোঝার চেষ্টা করি, তাহলে এনএসডিপি বলতে কি বোঝায়? এনএসডিপি হচ্ছে ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি। পলিসি। এবার এই পলিসি ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট পলিসি কেন তৈরি করা হয়েছে? এগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্টের জন্য, এমপ্লয়াবিলিটি ডেভেলপমেন্টের জন্য, আর ডেভেলপমেন্ট বাংলাদেশের জন্য। চমৎকার। ওই যে স্ট্রেন্থেড অ্যান্ড ট্রেনিং প্রোগ্রাম, প্রভিশন হ্যাঁ, নিউ ড্রিভান কোর্স, হ্যাঁ, তারপর স্ট্রাকচার ট্রেনিং এর জন্য, এগুলো সিএস এর কথা, স্ট্রাকচার ট্রেনিং। সিএস এর মোবাইল থেকে বলছি আমি। আচ্ছা, এবার আসতেছি আমি আপনাদেরকে যদি একটু জিজ্ঞেস করি, মোটামুটি সব কিন্তু তারা দিয়ে ফেলতেছি, তাই না? মানে অনেক ভালোভাবে রিভাইজ হচ্ছে। হ্যাঁ, ওয়ার্ক প্লেস ইস্যুগুলো কি কি? এখানে হচ্ছে আপনার প্ল্যানিং এ হয়, পাইরোটাইজিং এ হয়, আর কি? প্ল্যানিং, প্রায়োরিটাইজিং, তারপরে হচ্ছে কলিগদের সাথে কলিগস ইস্যু, হ্যাঁ, হুম, তারপরে তারপর কি সিকিং ফিডব্যাক, ও হ্যাঁ, সিকিং ফিডব্যাকের জন্য হতে পারে, তারপরে হচ্ছে স্যালারি নিয়ে প্রবলেম হতে পারে, বুলিং এন্ড, হ্যাঁ, বুলিং হতে বুলিং, পারে, হ্যারাসমেন্ট, হ্যাঁ, হ্যারাসমেন্ট হতে পারে, তাই না? এই কথাগুলো আপনারা ওখানে তুলে তারপরে যে হ্যাজার্ডও হতে পারে, হ্যাজার্ড হ্যাজার্ড একটা বিগ ইস্যু। বিগ ইস্যু। তারপর আমরা আরো যদি একটু ধরার চেষ্টা করি, এভিডেন্স গাইডের কয়টা অংশ? এভিডেন্স গাইড হচ্ছে কম্পোনেন্ট হচ্ছে এভিডেন্সের 9টা। সিএস এর কম্পোনেন্ট হচ্ছে 9টা, এভিডেন্সের ও কম্পোনেন্ট আচ্ছা, সাতটা কম্পোনেন্ট। 7টা সবার শেষে ক্রিটিক্যাল অ্যাসপেক্টস, আন্ডারপিনিং নলেজ, আন্ডারপিনিং স্কিলস, রিকোয়ার্ড অ্যাটিটিউড, রিকোয়ার্ড অ্যাটিটিউড, তারপর হচ্ছে রেঞ্জ অফ ভ্যারিয়েবল, রেঞ্জ অফ ভেরিয়েবল হবে না, অ্যাসেসমেন্ট গাইড, মেথড অফ অ্যাসেসমেন্ট গাইড, মেথড অফ, হ্যাঁ, মিলে যায় একবারে, একটার সাথে একটা মিলে যায়। আচ্ছা, এবার বলেন আপনারা যে কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? অ্যাসেসমেন্টের পরিবেশ, কোথায় অ্যাসেসমেন্ট হবে, কে অ্যাসেসমেন্ট নিবে, কে কিভাবে কে assessment নিবে, হবে? কিভাবে অ্যাসেসমেন্ট। তাহলে আমিনা ম্যাম একটু বলেন তো কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট কি? অ্যাসেসমেন্টের পরিবেশ, কে কোথায় অ্যাসেসমেন্ট নিবে, অ্যাসেসমেন্ট কোথায় হবে, কে অ্যাসেসমেন্ট হবে, নিবে, কিভাবে হবে। কিভাবে হবে। চমৎকার। তাহলে এইটাও গেল আমাদের। এখন বলেন সিএস এর ভিতরে কি কি থাকে? কোয়ালিটি ইন্ডিকেটর থাকে, নলেজ স্কিল অ্যাটিটিউড, রিকোয়ার্ড নলেজ স্কিল অ্যাটিটিউড থাকে, আর কি কি থাকে? রেঞ্জ অফ গাইডলাইন্স থাকে, রেঞ্জ অফ গাইডলাইন, রেঞ্জ অফ স্টেটমেন্ট থাকে, আর কি থাকে? স্টেটমেন্ট থাকে, মেথড অফ অ্যাসেসমেন্ট থাকে। মেথড অফ অ্যাসেসমেন্ট। এগুলোই বলে দিলেই হয়ে যাবে, 4-5টার বেশি আর কোথা থেকে বলবেন বলেন? ঠিক আছে, 3টা লেখা পরে বলবেন, যখন বলবে যে এই আপনার তো হয় নাই সবগুলো, বল স্যার সত্যি কথা বলবো যে এখন আপনারা যদি বসায় দেই পরীক্ষা দিতে, আপনিও কিন্তু 20 পাবেন না। আচ্ছা, পাস মার্ক কি একেবারে 25-এর মধ্যে মানে কত পাইতে হবে সর্বনিম্ন? ম্যাম এখানে এই সিবিটিএ সিস্টেমে কোনো পাস ফেল নাই, আছে ডিপেন্ড কম্পিটেন্ট। অন অ্যাসেসর। হ্যাঁ, না ডিপেন্ড অন অ্যাসেসরও না ম্যাম। ধরেন আপনি 24 পাইছেন, কিন্তু আপনার আমি নট ইয়েট করে দিতে পারবো। কিভাবে জানেন? ধরেন আপনি একটা প্রশ্নের উত্তর ভুল দিলেন, মানে যেইটা একদম জানার মতো প্রশ্ন, যেমন আমরা পড়ছি না যে আমরা আমাদের জানার পরিধিটা কয় ধাপে হয়, একটা হচ্ছে মাস্ট নো, একটা হচ্ছে শুড নো, একটা হচ্ছে কুড নো, তাই না? আমি একটু বলি, দেখেন, এক গ্লাস পানি খাবো আমি, তার মানে গ্লাসে পানি নিতে জানতে হবে এবং পানিটা মুখের মধ্যে ঢালতে জানতে হবে। এতটুকু কি আমার অবশ্যই জানতে হবে না পানি খাওয়ার জন্য? তাহলে এটা হচ্ছে মাস্ট নো। তো এই পানি খাওয়ার পর এবার গ্লাস আমি ফালাইয়া দেই, অথবা আমার পকেটে নিয়ে রাখি, অথবা টেবিলের উপর রাখি, এটা নিয়ে তো আমার কোনো কিছু দরকার নাই। কিন্তু আমি যদি জানি যে না এটা টেবিলের উপর রাখা উচিত, তাহলে আমি শুড নো জানলাম। আর আমি ওই যে ধরেন একটা বোতলে পানি খেলাম, এই বোতলটা আমি কি করলাম, এটা একটা মানে নদীতে না ফেলে আমি কি করলাম, ওই যে রিসাইকেলিংয়ের জন্য যারা বোতল টোকায় তাদেরকে দিয়ে দিলাম, তাহলে আমার এটা হচ্ছে কুড নো। তাহলে কি জানার আবার 3টা ধাপ, তাই না? শুড নো, মাস্ট নো, শুড নো, কুড নো। এখন আপনি এমন একটা প্রশ্নের উত্তর দিতে পারলেন না যেটা মাস্ট নো থেকে করা হচ্ছে, যেটা আপনার জানার কথা। যেমন আপনি সিএস এর কম্পোনেন্ট কয়টা, এই প্রশ্নের উত্তর যদি আপনি না দিতে পারেন 9টা, তার মানে ভাই আপনি মাস্ট নো কোশ্চেনে কিন্তু মিস করে ফেলছেন। এইটার জন্য আপনারা নট ইয়েট করে দেওয়া যাবে। তার মানে আপনি 24 পাইলেও কম নট ইয়েট। বুঝে গেছে ম্যাম? এনএসডিএতে 25-এ 25 পাইও নট ইয়েট হয়, 25-এ 25 পেয়েও নট ইয়েট দেওয়া যায়। কিভাবে?
আপনি বলবেন যে ক্যান্ডিডেট মোবাইল দেখে লিখছে, প্রয়োজনে সে আবার আবার অ্যাসেসমেন্ট দিবে, এনএসডি থেকে অ্যাসেসমেন্টের ব্যবস্থা করবে, সমস্যা কি? কিন্তু নিয়ম হচ্ছে যে ওই যে কত পাইলে পাস এটা আমরা বলা যায় না, কিন্তু এখন সচরাচর 20 পাইলে 21 22 পাইলে পাস করিয়ে দেয় আর কি। কারণ একটা তো পরিমাপ, সবাই তো আর এই ব্যাখ্যা বুঝে না। কারণ ধরেন একজন ক্যান্ডিডেট 24 পাইছে, ধরেন ম্যাম লিপি ম্যাম আপনি 24 পাইছেন, এখন আমি যদি আপনার এই ব্যাখ্যা বুঝাই যে আপনি মাস নো কোশ্চেন পারেন নাই, সো আপনি নট ইয়েট, আপনি তো তখন আমার গলা চেপে ধরবেন, তাই না ম্যাম? আমি না ম্যাম, কি বলেন? তো এই হচ্ছে বিষয়। ফরিদা ম্যাম আসছেন ম্যাম? জি স্যার, আসছি। ম্যাম তাহলে আপনার কাছে আমি কিছু প্রশ্ন করি, হ্যাঁ? আপনি তো মনে হয় শেষ পর্যন্ত ছিলেন, মানে কিছু অংশ ছিলেন। আপনি একটু ম্যাম বলেন তো আমাদেরকে যে ইউনিট অফ কম্পিটেন্সি টাইপসগুলো কি কি? স্যার আবার একটু বলুন তো, বুঝিনি। ইউনিট অফ কম্পিটেন্সির টাইপসগুলো কি কি? স্যার ইউনিট অফ কম্পিটেন্সি হলো জেনারিক, স্পেসিফিক, সেক্টর স্পেসিফিক, আর অকুপেশনাল সুন্দর, তাহলে এবার স্পেসিফিক বলেন কম্পিটেন্সির টাইপগুলো কি কি? তিনটি, সেটা নলেজ, স্কিল, অ্যাটিটিউড। চমৎকার। নলেজ কম্পিটেন্সি, স্কিল কম্পিটেন্সি, অ্যাটিটিউড কম্পিটেন্সি। এখন বলেন সিএস আর কম্পিটেন্সির মধ্যে পার্থক্য কি? সিএস আর কম্পিটেন্সি, সিএস হচ্ছে স্যার এটা হলো স্যার পারি, কিন্তু এই মুহূর্তে মনে আসতেছে না। আর সিএসটা এই হচ্ছে লিখিত, সিএসটা হচ্ছে কি লিখিত ডকুমেন্ট। আর কম্পিটেন্সি মানে কি? কম্পিটেন্সি হচ্ছে দ্য কম্বিনেশন অফ নলেজ, স্কিল, অ্যাটিটিউড এন্ড জব রোল এনভায়রনমেন্ট। তাহলে সিএস এর সংজ্ঞাটা কি? রিটেন ইন্ডাস্ট্রি ডিটারমাইন স্পেসিফিকেশন অফ পারফরম্যান্স। জি স্যার, এটার সাথে স্যার অবজারভেবল, মেজারেবল এটাও তো সংযুক্ত করা যাবে। করা যাবে, হ্যাঁ। এর মধ্যে দ্য কম্বিনেশন অফ মেজারেবল, অবজারভেবল, নলেজ, স্কিল, অ্যাটিটিউড এন্ড জব রোল এনভায়রনমেন্ট, এটাকে উত্তর হয়ে যাবে। এখন আপনি একটু বলেন তো ম্যাম, আরটিও আর এসটিপির মধ্যে পার্থক্য কি? স্যার আরটিও হচ্ছে রেজিস্টার্ড ট্রেনিং অর্গানাইজেশন, এটা সরকার কর্তৃক অনুমোদিত, মানে বিটিবির যেটা। আর এসটিও হচ্ছে স্কিল ট্রেনিং প্রোভাইডার, এটা হচ্ছে যে এনএসডি এর অনুমোদিত স্যার। আচ্ছা, আমেনা ম্যাম বলেন তো উত্তরটা কি মানে সঠিক হইলো? আমেনা ম্যাম তো বলবে আমার ম্যাম, আমি উত্তর কি না সঠিক এটা বলতে পারি। আমেনা ম্যাম একটু বলেন তো আপনি। স্যার আপনি বলেন। ফরিদা ম্যাম উনি কিন্তু আপনার খুব প্রশংসা করছে, বুঝছেন? মানে উনি বলতেছে আপনি নাকি ওনার মেন্টর। তো আমি বললাম যে তাহলে মেন্টর আর টিচারের মধ্যে পার্থক্য কি? আমিনা ম্যাম একটু বলেন তো মেন্টর আর টিচারের মধ্যে পার্থক্য কি, এটা একটু বলেন, তারপর আমরা আরটিওটা বুঝবো, আরটিও এসটিপি বুঝবো। মেন্টর হইলো গাইডলাইন, টিচার হইলো যে ট্রেনিং পারফরম্যান্স নেতৃত্ব দেয় কিছু এগুলো। ট্রেনার হচ্ছে পারফরমেন্স ড্রিভেন, আর মেন্টর হচ্ছে রিলেশনশিপ ড্রিভেন। যিনি শুধু একটা ট্রেনিং দিছে আর তার সাথে আমার সম্পর্ক শেষ, সে হচ্ছে আমার ট্রেনার। কিন্তু সম্পর্ক শেষ না করে যে আমাকে প্রতিনিয়ত ফোন দেয়, এখানে চাকরি করো, ওইখানে যাও, সেইখানে যাও, ভালো আছো খারাপ আছো খোঁজ খবর নেয়, উনি হচ্ছে মেন্টর, তাই না? তাহলে ফরিদা ম্যাম আপনি কি বুঝতে পারছেন যে মেন্টর এবং ট্রেনারের মধ্যে পার্থক্য কি? জি স্যার। তাহলে একটু সহজে মনে রাখবেন কিভাবে। মেন্টর হচ্ছে রিলেশনশিপ ড্রিভেন, আর ট্রেনার কি পারফরমেন্স ড্রিভেন, যিনি আমাকে একটা পারফর্ম করা শেখায়, আর যিনি আমার সাথে সম্পর্ক রাখে তিনি হচ্ছেন মেন্টর। এখন এসটিপি আর আরটিওর মধ্যে তফাৎ হচ্ছে, এসটিপি মানে স্কিল ট্রেনিং প্রোভাইডার। এখন ধরেন আমি আগামীকালকে একটা প্রতিষ্ঠান দিলাম, বলেন আমি কি স্কিল ট্রেনিং প্রোভাইডার না? আমার কি এখন এনএসডি এর অনুমোদিত প্রতিষ্ঠান আছে? নাই। কিন্তু আমি তো একটা প্রতিষ্ঠান খুলে ফেলছি, একটা ইউটিউব চ্যানেল খুলে আমি এখন ট্রেনিং দিচ্ছি না আপনাদেরকে, তো আমিও তো একজন স্কিল ট্রেনিং প্রোভাইডার। তার মানে বুঝলাম কি, আরটিও মানে অনুমোদিত প্রতিষ্ঠান, আরটিও মানে অনুমোদিত প্রতিষ্ঠান, আর এসটিপি বলতে অনুমোদিত প্রতিষ্ঠানকেও বোঝায়, অনুমোদন ছাড়া প্রতিষ্ঠানকেও বোঝায়। অর্থাৎ যারা ট্রেনিং দেয় তাদেরকেই বলা হয়, যে প্রতিষ্ঠান ট্রেনিং দেয় ওইটাকে বলা হয় এসটিপি।
এবার কি ক্লিয়ার ম্যাম? জি স্যার, মানে ট্রেনিং প্রোভাইড করে। ট্রেনিং প্রোভাইড করে, সেটা অনুমোদিত হোক আর অনুমোদিত না হোক। এখন আপনি জি বলেন, স্যার। একটা সরকারি অনুমোদিত প্রতিষ্ঠানে পড়লে সুবিধা কি, লাভ কি কি হয়? স্যার আপডেট নলেজ শিখা স্যার যায়। বেনিফিট গুলো বলেন। স্যার বেনিফিট গুলো বললেই তো এসে যাবে। হুম স্কিল আপডেট, আপডেট স্কিল যেটা, আপডেট স্কিল শিখা যায়, হ্যাঁ। তারপর এমপ্লয়ি পারফরম্যান্স, তারপর মানে দ্যাট মিন্স আমার পারফরম্যান্স আরো বেড়ে যাবে। আর তারপর আর রিটার্ন অন জব, চমৎকার। যেটা রিটার্ন করবে সেটা হচ্ছে ফ্রি পাবে, হ্যাঁ, মানে কম্পিটিশন মাধ্যমে। রিটার্ন অন জি স্যার। ইনভেস্টমেন্ট, টাকা টাকা যত টাকা দিবেন তার চেয়ে বেশি বের হয়ে আসবে। জি স্যার। রিটার্ন হয়ে আসবে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব ভালো বলছেন আপনি। আচ্ছা, অ্যাপ্রেন্টিসশিপ বলতে কি বুঝেন? স্যার একটু তো শিখে না বেশি জানি, কিন্তু একটু ভালো। তাহলে এখন বলেন যে এই ইন্টার্নশিপ এবং অ্যাপ্রেন্টিসশিপ এই দুইটার মধ্যে পার্থক্য কি? স্যার ইন্টার্নশিপ যে ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা, স্যার সেটাই, যেটাকে আমরা উপবৃত্তি বলি, সেটা পেতেও পারে নাও পেতে পারে। কিন্তু অ্যাপ্রেন্টিসশিপে যেটা, সেটা আর্ন করবে এবং লার্নও করবে, শিখবেও আর উপার্জনও করবে। এই দুইটার মধ্যে কোনটা সেরা আপনার মতে? স্যার ইন্টার্নশিপ ভালো না অ্যাপ্রেন্টিসশিপ ভালো? অ্যাপ্রেন্টিসশিপ ভালো, এখানে শিক্ষার্থীরা বেশি টাকা পয়সা পাওয়া যায়, আসে। স্ট্রাকচার ট্রেনিং, তাই না? এখন বলেন তো, এই যে অ্যাপ্রেন্টিসশিপ অ্যাপ্রেন্টিসশিপের এসেনশিয়াল কম্পোনেন্ট কয়টা? স্যার 8টি। 8টা। 8টা, শুরুরটা কি শেষেরটা কি বলেন তো দেখি? স্যার এখন তো স্যার মুখস্থ করছি, যে এতটা মনে নেই, তবে ওই যে স্ট্রাকচার ট্রেনিং, তাই না? স্ট্রাকচার শুরুটা একটা ক্রেডেনশিয়াল বলতে কি বুঝেন? ক্রেডেনশিয়াল সার্টিফিকেট। ক্রেডেনশিয়াল বলতে কি বোঝায়? জি স্যার, সার্টিফিকেট প্রদান করা, সনদ প্রদান করা, যেটা সেটি। প্রদান করাকে জি বলে। স্যার। আচ্ছা, এখন আপনি বলেন, আমি একটা ইংরেজি সংজ্ঞা বলবো, আপনি বলবেন এটা কিসের সংজ্ঞা, হ্যাঁ? দ্য বেসিক বিল্ডিং ব্লক অফ এ ইউনিট অফ কম্পিটেন্সি। কিসের সংজ্ঞা বলছি? এলিমেন্ট অফ কম্পিটেন্সি। ও ফাইন ফাইন ম্যাম, আপনি পুরো ফাটাই ফেলছেন। এরপর আসি আমরা, আপনি বলেন। সম্পূর্ণ অবদান আপনার। থ্যাংক ইউ ম্যাম। এন্ড অফ দ্য সেশন লার্নার উইল বি এবল টু ডু দিস জব, দ্য জব। এটা কিসের সংজ্ঞা? স্যার লার্নিং আউটকাম। লার্নিং আউটকাম। এখন বলেন, লার্নিং আউটকাম কই লেখা থাকে? সিএস এর ভিতরে, সিভিএলএম এর ভিতরে, না সিবিসির ভিতরে? স্যার সিবিসির ভিতরে। সিভিএলএম এর মধ্যেও থাকে, দুইটার মধ্যেই থাকে, তাই না? আচ্ছা, এখন বলেন এলিমেন্ট লেখা থাকে কোথায়? স্যার এলিমেন্ট দেখা থাকে সিএস এ। সিএসএ। এখন বলেন সিএসএ যেটা এলিমেন্ট, সিবিসিতে সেটার নাম কি? লার্নিং আউটকাম। ও ফাইন, মাশাআল্লাহ, খুব ভালো করছেন আপনি তো ভাই, শেষ করে ফেলছেন সব। স্যার এটা আজকে এই আপনার কি ক্লাস, শুরুতে যে ক্লাসটা করলাম ওখান থেকে বুঝেছি স্যার। ওখানে আমার আরেকটা প্রশ্ন আছে, ওটা আমি পরবর্তীতে যখন ক্লাস করব তখন আমি আইডেন্টিফাই করে বলবো স্যার আমি এখান থেকে। আচ্ছা, এটা একটা ভালো পয়েন্ট, মানে এখানে সিএস এর নাম কম্পোনেন্ট। এইগুলো আমাকে বলতে জানতে হবে, জি হ্যাঁ, স্যার, এটা সমস্যা। জি স্যার। আচ্ছা, এখন আপনি বলেন, সিএস এর যেরকম নাম কম্পোনেন্ট। জি স্যার বলেন। বলেন এই এভিডেন্স গাইডের কম্পোনেন্ট কয়টা? এভিডেন্স গাইড 7টি স্যার। 7টা। 7টার সবার শেষেরটার নাম কি? সবার শেষটা কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট। সবার শেষেরটা হচ্ছে অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট। স্যার অ্যাক্রিডিটেশন ডকুমেন্ট, এটা তো স্যার এই সিএস এর। সিএস এর ভিতরে তো বলতে, সিএস এর ভিতরে এভিডেন্স গাইডের আবার 7টা পার্ট না? ও স্যার এই সিএস এর নাইন কম্পোনেন্টের ভিতরে ওইটা 9 নম্বর কম্পোনেন্ট। এটা আমি ভুলে বলে ফেলছি, হ্যাঁ। তাহলে সর্বশেষেরটার নাম কি? কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট, রাইট। এখন বলেন কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? স্যার কনটেক্সট অফ অ্যাসেসমেন্ট হচ্ছে অ্যাসেসমেন্টের পরিবেশ, কোথায় কোন জায়গায় কে নিবে, অ্যাসেসমেন্ট কে নেবেন, তারপর কোথায় নেবেন। আচ্ছা, বলেন অ্যাসেসমেন্ট কারা কারা নিতে পারে? অ্যাসেসমেন্ট স্যার ট্রেনার অ্যাসেসর দুজনেই নিতে পারে। এনএসডি নমিনেটেড অ্যাসেসরও নিতে পারে, সার্টিফাইড অ্যাসেসরও নিতে পারে, তাই না? এখন বলেন সার্টিফাইড অ্যাসেসরের মধ্যে পার্থক্য আর নমিনেটেড অ্যাসেসরের মধ্যে পার্থক্য কি?
স্যার সার্টিফাইড অ্যাসেসরটা বুঝি, কিন্তু নমিনেটেড এটা স্যার মানে হচ্ছে ওই যে এনএসডি থেকে একজনটা পাঠায় দেয় আর কি, একটু সুন্দর সুন্দর দেখা পাঠায় দেয়, পরে গিয়ে ও সব ডিটেল নটিয়েট করে দেয়, পরে ওরে নিয়ে ফেসবুকে পোস্ট করে মানুষ। স্যার বুঝতে পারলাম না, এখনই স্যার এটা বুঝতে পারলাম। ওয়ান কাইন্ডস অফ জি স্যার। রিসোর্স পারসন, তাই না? জি ওই যে স্যার। যারা মানে সার্টিফিকেট পায় নাই কিন্তু পাঠায় দিছে আর কি, ওদের অভিজ্ঞতা আছে বলে। মানে এগুলা রেজিস্ট্রেশন পায় কত বছরের কিসের এই রিসোর্স পারসনগুলোর রেজিস্ট্রেশন? সঠিক জানি না ম্যাম, এগুলো তো সব মানে এতদিন কি এগুলো কোনো ফর্মাল ওয়েতে হয়েছে নাকি? ফর্মাল এগুলো ওয়েতে কি ও মানে এগুলো কি ওই যে নিজেদের মধ্যেই করে নেয় না এতদিন তো আসলে রিসোর্স নিজেদের পারসন? মধ্যে হতো ম্যাম, কিন্তু এখন যেটা হচ্ছে ওই যে কে জানি মামলা করছে বুঝছেন, যে রিসোর্স পারসন যারা হয় তারা কিভাবে নিয়োগপ্রাপ্ত হয় এটা বলেন, তখনই এই যে রিসেন্টলি একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিল, বুঝে আসছে ম্যাম? কিন্তু তার আগে তো ছিল যে যার সাথে আমার সাথে সম্পর্ক ভালো ছিল, আমার ভালো ফোন দিয়ে বলতো সম্পর্ক। যাও ঠিক আছে যাও, গীতা যাইতাম নিতাম এরকম আর কি অবস্থা। কিন্তু এখন তো সার্টিফাইড যারা তাদেরকে ডাকা উচিত। কিন্তু এখানে এনএসডি এর একটা বড় বৈষম্য কি জানেন, এনএসডি দেখা যায় সার্টিফিকেট পাওয়ার পর 1 বছর লেগে যায় অ্যাসেসমেন্ট পাইতে। কেন? ওই যে প্রথম 3 মাসের মধ্যে আপনাকে ডাকবে, এবং ওই ডাকার পর ভাইবার রেজাল্ট আবার আপনাকে দিবে আরও ধরেন 1-1.5 মাস পর, এভাবে তো আপনার 1 বছরের সার্টিফিকেট খেয়ে দিবে এভাবে। তো এইগুলা একটু কষ্ট লাগার মতো বিষয়, তারপরেও আপনারা সার্টিফিকেটটা অর্জন করেন, কারণ এইটা তো সবার প্রথম ধাপ, ঠিক আছে? এবার আসি আমরা ফরিদা ম্যামের কাছে, আমরা আরও কিছু প্রশ্ন করি। জি বলুন। প্রি ট্রেনিং সাপোর্ট অ্যান্ড ইন ট্রেনিং সাপোর্ট এই দুইটার মধ্যে পার্থক্য কি? 4 নাম্বার ইনফরমেশন শিট থেকে বলছি। স্যার আমি বলতেছি স্যার, প্রি ট্রেনিং সাপোর্ট হচ্ছে যে মানে ট্রেনিং এর পূর্বে, মানে প্রি মানে পূর্বে মানে আগে, আগে যে সাপোর্টটা করা হয়, যেমন এই আমি যে সাপোর্ট গুলো করছি স্যার। বলেন বলেন। আর ট্রেনিং যখন সে আমার মানে ট্রেনিং এই প্রশিক্ষণে শিখবে, মানে আমার ট্রেডে জয়েন করবে, তখন আমি তাকে যেই সাপোর্ট গুলো বা যেগুলো শিখাবো সেটা। এখন বলেন প্রি ট্রেনিং আপনি কি কি করতে পারেন, একটু দুই একটা উদাহরণ বলেন, স্লাইড বানাবেন, আর কি হতে পারে? স্যার প্রি ট্রেনিং এ আমি নোটশিট রেডি করতে পারি, তারপরে আপনি যে বাসা থেকে প্রিপারেশন নিয়ে আসবেন। আচ্ছা, ইন ট্রেনিং সাপোর্টে কি কন্টেন্ট করবেন? ইন্টারনেটে স্যার আমি যেগুলো শিখাবো, মানে কি কি শিখাবো, যেরকম স্যার আমি ভালো যেটা করে মনে করি শিখাবেন। সেশন প্ল্যান ডেলিভারি প্ল্যান আছে, সেগুলোকে তো বোঝানো হয়। ওগুলো ভালো করে বোঝানো হয়, মানে ভালো করে ট্রেনিং দেওয়া শিক্ষার্থীদেরকে, একটু তাদের সমস্যা বুঝে জি, ইনক্লুসিভিটি মেনটেন করে, রিজনাল অ্যাডজাস্টমেন্ট মেনটেন করে। রিজনাল অ্যাডজাস্টমেন্ট করা, ইকুইটি এগুলো। আচ্ছা, তাহলে আমরা আজকে মোটামুটি 1 নাম্বার সিভিএলএমটা মোটামুটি কিন্তু ক্লিয়ার করে ফেলেছি। আমিনা ম্যাম, আপনি যেহেতু প্রথম, মানে অবশ্যই এখানে লিপি ম্যাম, তারপর আমাদের ফরিদা ইয়াসমিন ম্যাম অনেক ভালো জানে, আর শফিকুল ইসলাম স্যার জয়েন করছে, তার তার তো কোনো কথাবার্তা নাই, উনি হয়তো সম্ভবত একজন ডাক্তার, ডক্টর, যে কোনো একটা কিছু হবে। আচ্ছা, এখন লিপি ম্যাম, আপনার কোনো প্রশ্ন থাকলে, আমিনা ম্যাম আপনার কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। ফরিদা ম্যামের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। স্যার আমি একটু করতে চাই, মানে করতে চাই না, আমি শিখতে চাই। আমি পেজ নাম্বার বের করছি স্যার, এই যে কারিকুলাম ডকুমেন্ট এখানে যে শেষের দিকে আমি বলে যাই, প্রথম যে নাম্বার অফ মডিউল, স্যার এটা তো ইউনিট টাইটেল বা মডিউল টাইটেল, নমিনাল ডেলিভারি এটা বুঝছি স্যার, শেষের দিকে এটা একটু বুঝি না, দুটো পয়েন্ট বুঝছিলাম না, একটা তো বুঝে নিলাম, লার্নিং আউটকামস। আর এ ডেসক্রিপশন অফ হাউ দা মডিউল, স্যার এই এই পয়েন্টটা কোনটার সাথে সিএস এর কোনটার সাথে মিলে আছে, কোনটার পরিবর্তে? ওই পারফরমেন্স ক্রাইটেরিয়া বা এলিমেন্ট, মানে জি স্যার, এলিমেন্টস পারফরমেন্স ক্রাইটেরিয়ার সাথে সেটা মিলে, বুঝতে পারছেন? জি স্যার। আর কিছু? স্যার আরো প্রশ্ন আছে, কিন্তু স্যার এখন তো মনে হয় শেষের দিকে। করেন করেন, আমি আমি আছি, আমরা সমস্যা নাই। স্যার আমার নোটটা অফিসে, নোট রেখে অফিসে নোট আচ্ছা, কিছু এবার নোট আমাকে নোটটা পাঠিয়ে করছিলাম। দিয়েন, হ্যাঁ, আমি তাহলে অ্যান্সার দিতে পারবো। হ্যাঁ, ভয় পাই ম্যাম যদি না বলতে পারি, তাহলে তো না সমস্যা। স্যার, এই অবদান তো স্যার আপনারই, আমি তো এগুলো কিছু বুঝতাম না, কিন্তু আপনার রেকর্ড ক্লাস দেখে দেখে আমি এগুলো শিখেছি। আর এখনো তো আমি আপনার কাছে আসতে চাই, আসছিলাম না, তো চিন্তা ভাবনা থাকি। আচ্ছা, চমৎকার বুঝেছেন, মাশাল্লাহ। তাহলে এই একটা কথা মনে রাখবেন, যে ব্যক্তি 1 নাম্বার সিভিএলএম খুব ভালো মতো বুঝবে, তার জি স্যার। প্রায় 30% পড়া শেষ, প্রায়। স্যার সিকিং ফিডব্যাক আছে না স্যার, ওইটা একটু বুঝে মানে। সিকিং ফিডব্যাক
মানে হচ্ছে ওই যে ফিডব্যাক কালেক্ট করা। ফিডব্যাক কালেক্ট করা, যেমন আমি আপনার কাছ থেকে বলেন, আমি একজন টিচার হিসেবে আমি কার কার কাছ থেকে ফিডব্যাক নিতে পারি? শিক্ষার্থীর কাছ থেকে। শিক্ষার্থীর কাছ থেকে, আমার বন্ধুর কাছ থেকে, শিক্ষার্থীর মানে ইয়ের কাছ থেকে, ইন্ডাস্ট্রি থেকে, আমার ট্রেনারের কাছ থেকে, আমার অ্যাসেসরের কাছ থেকে, তাই না? এরকম। এখন আপনি বলেন তো টিভিএটের ক্লায়েন্ট কারা কারা? টিবেটের ক্লায়েন্টে স্টুডেন্টরা, ট্রেনাররা, অ্যাসেসররা, প্রতিষ্ঠান, টিটিসি, তারপর আমাদের বাবা মারাও কিন্তু ক্লায়েন্ট। তারপর হয়ে গেছে, সুন্দর হয়েছে। এরপর আর কি কি মাথায় আসতেছে? আমি কিন্তু সব মুখস্থ থেকে বলতেছি, হ্যাঁ। ওই স্যার যে আমি আপনার সাথে যে কথা বলতেছিলাম এগুলা মুখস্থ থেকেই বলা। আর কি কি প্রশ্ন আছে বলেন, আমরা 5 মিনিটের মধ্যে শেষ করে দিব তাইলে। স্যার তারপর ভালোভাবে জানলে প্রশ্ন করা যায়। সমস্যা নাই, আপনি আপনার তো এক ক্লাস আছে, বাকি আছে, আপনি করতে পারবেন। আমি না ম্যাম, আপনার ক্লাস, আপনি কিছু বলেন না কেন? স্যার টিম বিল্ডিং আছে না স্যার? হ্যাঁ, টিম বিল্ডিং মানে হচ্ছে কি ওই যে দলগতভাবে কাজ করা আর কি। জি স্যার, এই যে এখানে স্যার ট্রাস্ট এন্ড সাপোর্ট স্যার এটা কি ট্রাস্ট, পয়েন্ট? একজনকে বিশ্বাস করা, সাপোর্ট করা। যেমন মানে বিশ্বাস তো করতে হবে, তাই না? একটা ভালো কাজের আগে সবার প্রথমে, যেমন আমি একটা আইডিয়া দিলাম, আপনি আমার আইডিয়াটাকে বিশ্বাসই করলেন না, আমাকে সাপোর্ট করলেন না, তাহলে সমস্যা না? ঠিক আছে স্যার, আমার আরেকটা ক্লাস আছে, ওই ক্লাস আমি সাজাবো আমার যে সব প্রশ্নগুলো আর কি। সাজিয়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আপনারা একটু বলেন তো টাইম ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে কি কি পড়ে? স্যার আমি এক কথায় আপনাকে যেটা বুঝি সেটা আপনাকে বলি। যেমন টাইম ম্যানেজমেন্ট বলতে যে অ্যাসেসমেন্ট পরিবেশে নির্দিষ্ট টাইমের ভিতরে যে কাজ করা, 3.5 ঘন্টা আমরা মানে 1 ঘন্টা বেঁধে দেওয়া, আবার 3.5 ঘন্টা 4 ঘন্টা যে আমরা ডেমনস্ট্রেশন করি সেটাকে বোঝায়। আবার আমার অফিসের ক্ষেত্রে যে আমার 9টা থেকে 5টা বা 4টা পর্যন্ত যে অফিস, আমি ওই নির্দিষ্ট টাইমে আমি যাচ্ছি কিনা বা বের হচ্ছি, এটা আর কি। সবগুলো স্যার মিলে টাইম একটা পয়েন্ট ম্যানেজমেন্ট আসছে, নিয়ে সেটা একটু হচ্ছে শুনতে করলাম। ডেডলাইন মেনটেন করা। টাইম ডেডলাইন মেনটেন করা। ডেডলাইন টাইম মেনে ম্যানেজমেন্ট নিলাম স্যার। স্কিলের মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আছে। একটা হচ্ছে মানে ডেডলাইন মেনটেন করা। দ্বিতীয়টা হচ্ছে দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাপ্রোপ্রিয়েট টাইম প্রোভাইড করা। যেমন একটা কাজ করতে 10 মিনিট লাগবে, আপনি সেখানে 20 মিনিট দিতে পারেন না, 10 মিনিটের জায়গায় 10 মিনিটই দিবেন, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট টাইম প্রোভাইড, এটা হবে। স্যার অ্যালোকেট অ্যাপ্রোপ্রিয়েট স্যার এটা কি অ্যামাউন্ট? হ্যাঁ, অ্যালোকেট অ্যামাউন্ট অফ টাইম, এটাই যতটুকু সময় দরকার ততটুকু দেওয়া। অ্যালোকেট মানে প্রোভাইড করা আর কি, এক কথায়। হ্যাঁ, আমি আমি আরেকটা কথা বলি। আরেকটা হচ্ছে যে আপনাকে টাইমটার মানে কাজটার কোন কাজটা প্রায়োরিটি বেশি, হ্যাঁ, কোনটার বেশি আগে, কোনটা বেশি একটু পরে করলেও হবে, এই যে আইডেন্টিফাই করাটা, এই কাজের আইডেন্টিফাইটা করা, সেজন্য আমি কাজটাকে ইফেক্টিভলি করতে পারবো। হ্যাঁ, এই ম্যানেজমেন্ট স্কিলটা সবথেকে জরুরি আমার কাছে মনে হয়। Prioritize. অবশ্যই টাইমের উপরে অ্যালোকেটেড টাইমের মধ্যে কাজ করতে হবে, কিন্তু অ্যালোকেটেড টাইমটা কিভাবে আমি করতে পারবো, সেটার এই জিনিসটাকে মেইনটেইন করলে এটা আগায় যাবে। এটাও একটা স্কিল, হাই স্কিল। টাইম ম্যানেজমেন্ট স্কিলের মধ্যে এটা পড়ে। আর কোনো প্রশ্ন ম্যাম? স্যার একটুখানি বলি স্যার, মানে প্রশ্নের উত্তর আমি পারি, বাট প্রশ্ন বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আর কি মানে করলে এটা বেশি ইফেক্টিভ হবে বলে মনে হয়। আচ্ছা, কারণ এভিডেন্স গাইডে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, এই যে একটা কথা আছে, ক্রিটিক্যাল অ্যাসপেক্ট, এই জিনিসটা একটু আমাকে বুঝিয়ে দাও তো সহজ ভাষায়। সহজ ভাষা হচ্ছে যে এই এভিডেন্সটা চেক করবে কে? একজন অ্যাসেসর। একজন অ্যাসেসর তার কি কি চেক করবে তার সংক্ষিপ্ত একটা বর্ণনা থাকে। ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সি মানে একজন ক্যান্ডিডেটের কতটুকু নলেজ থাকতে হবে, কতটুকু স্কিল থাকতে হবে, কতটুকু অ্যাটিটিউড থাকতে হবে, এই সব কিছুর একটা বর্ণনা থাকে ক্রিটিক্যাল অ্যাসপেক্ট অফ কম্পিটেন্সিতে। ফরিদা ম্যাম বলেন, কোন প্রশ্নটা তিনি মাথায় আসছিল আপনার? স্যার এই মুহূর্তে ভুলে গেছি, তবে আরেকটা প্রশ্ন মাথায় আসছে। বলেন। সেটা হচ্ছে স্যার এই যে ইনস্ট্রাক্টর গাইডলাইন হুম আর
মানে মেজর পার্টস অফ সিবিএলএম দুটো কি একই কাছাকাছি? আবার একটু বলেন তো। স্যার আমাদের এক নাম্বার সিবিএলএম এর 26 নম্বর পেজে যে আছে ইনস্ট্রাক্টর গাইডলাইন্স গাইড, যে বুকের ছবি দিয়ে বইয়ের ছবি দিয়ে সিবিএলএম লেসন প্ল্যান, হ্যান্ড টুলস, হ্যান্ডআউটস এগুলো আছে না স্যার? হুম হুম স্যার এইগুলোই আর সিবিএলএম এর যে মেজর পার্টস যেমন সিবিএলএম, তারপরে টেক্সট বুক, এগুলো কি এক একই ক্যাটাগরি? ক্যাটাগরি না, এগুলো সবগুলো লার্নিং ম্যানেজমেন্টের মধ্যে পড়ে, লার্নিং রিসোর্সের মধ্যে পড়ে। হ্যাঁ, যেমন ওই যে সিবিএলএম এর পার্ট কম্পোনেন্ট 5টা, ওটা তো আপনি জানেন, তাই না? জি এখানে জাস্ট ওই যে বইয়ের মধ্যে দেওয়া হয়েছে যে কোন ডকুমেন্টটা আসলে কাদের বেশি প্রয়োজন। যেমন সিএসটা বেশি প্রয়োজন ট্রেনারদের, তাহলে বেশি প্রয়োজন সিএস ট্রেনারদের, তাহলে স্টুডেন্টদের বেশি প্রয়োজন কোনটা? সিবিএলএম। ওইখানে নিচে বই করে দেখা দেওয়া আছে না। এই বইতে আবার ট্রেনিং যারা তারাই তো স্টুডেন্ট স্যার, তাদের তো আবার জি ক্যান্ডিডেটরা তাদের আবার পড়বে সিবিএলএম, ক্যান্ডিডেটরা ইনপুট পড়বে করা আছে সিবিএলএম, ইনফরমেশন। ট্রেনার পড়বে সিএস। ট্রেনার জি সিএস থেকে সিবিসি পড়বে, সিবিসি থেকে ট্রেনার সিবিএলএম বের করবে, এই ক্যান্ডিডেটরা আসলে পড়বে সিবিএলএম। ওখানে ওই বইয়ের মধ্যে এটাই একটু বোঝানো হয়েছে। এই ট্রেনিদের কাছে কি কি থাকবে, নোটবুক থাকবে, শর্ট নোট থাকবে, এগুলো থাকবে। আর ট্রেনারদের কাছে আসলে ওই যে অ্যাটেন্ডেন্স শিট থাকবে, সিবিএলএম থাকবে, সরি সিএস থাকবে, সিবিসি থাকবে, এই বিষয়গুলো ট্রেনারদের কাছে থাকবে। ওইখানে ওই চারটা দেওয়া হয়েছে। আবার ওই যে ছোটো করে একটা প্যাটার্ন দেওয়া আছে না, প্রথমে সিএস হয়, তারপর ইউনিট হয়, ইউনিট থেকে আবার লেভেল হয়, লেভেল থেকে আবার কোন ইউনিট কোন সিএস এর মধ্যে কোনটা পড়বে, কোন লেভেলে যাবে, এভাবেই কিন্তু সিবিএলএমটা ডেভেলপ হয়। এই হচ্ছে বিষয়। জি স্যার। আর স্যার আমি তো পয়েন্ট করছিলাম, এখানে তো আমার কাছে নেই। আর স্যার আরেকটা এই প্রশ্নটা যে টাস্ক অ্যানালাইসিস স্যার, ওইটা আমার একটু বোঝার দরকার ছিল, তারপর আমি চলে গেলাম ওখানে যে স্যার এখানে আছে ক্যারিং আউট এ টাস্ক অ্যানালাইসিস, তো এখানে ক্যারিং আউট বলতে কি বুঝি? মানে একটা টাস্ক অ্যানালিসিস করতে হইলে, বুঝছেন? হ্যাঁ টাস্ক স্যার, অ্যানালিসিস এই প্রশ্নটা কিরকম আসবে যে এখানে যে সেফটি, তারপর কোয়ালিটি, ও মানে এটা বোঝা যে সিম্পল আপনি ল্যাঙ্গুয়েজ। ওই যে টাস্ক অ্যানালাইসিস করার সময় কোন কোন বিষয়টা কনসিডার করবেন, মানে মাথায় রাখবেন। বুঝাচ্ছে ম্যাম? যেমন আপনি একটা টাস্ক স্যার অ্যানালাইসিস করছেন, তো এখন আপনি ওখানে শিক্ষার্থীদেরকে শিখাইছেন সব কিছু, আপনি শুধু চা বানানোটাই শিখেছেন, কিন্তু চা বানাইতে হলে যে ওই যে হাতের মধ্যে আবার ওই যে গরম যেন তাপ না লাগে, এই জন্য আবার একটা কিছু পড়তে হয়, পিপিই পড়তে হবে, ওইটার কথা আপনি বলেন নাই। তার মানে আপনাকে এখানে সেফটির বিষয়টা মাথায় রাখতে হবে, সেফটি মাথায় রাখতে হবে। আর কি কি আছে ওখানে পয়েন্টটাতে? তাহলে সেফটি আছে, তারপরে আছে কোয়ালিটি, কোয়ালিটি মেনটেন করে তারপরে চা বানাইতে সিম্পল হবে, ল্যাঙ্গুয়েজ, শুধু চা বানাইতে হবে না, কোয়ালিটি মেনটেন করে বানাইতে হবে। তারপর তারপর সিম্পল ল্যাঙ্গুয়েজ, এটা তো স্যার ভালো আরেকটা বুঝি, তো মানে বুঝাইতে হবে, শিক্ষার্থীদের সহজ সাথে ভাষায় বলতে হবে। যে তো hints and tips, যে ধারণা দেওয়া উপদেশ দেওয়া, বাট এটা কোনো অ্যানসার নয়, তাই না? হ্যাঁ, মানে টাস্ক অ্যানালাইসিস করতেছেন আপনি কি জন্য বলেন তো? আপনি ট্রেনার হিসেবে করতেছেন কি জন্য? ট্রেনারদেরকে, শিক্ষার্থীদেরকে, ট্রেনিদেরকে আপনি পড়াবেন। এখন সেই টাস্ক জি অ্যানালাইসিস স্যার। ফর্মটা আপনি ট্রেনিদেরকে দিতেও পারেন, তখন দিতে গেলে এটা যদি কঠিন হয়, এটা সহজ ল্যাঙ্গুয়েজ হওয়া উচিত, বড় হয়ে যাবে, কোয়ালিটি মেনটেনের জন্য বড় হয়ে যাবে। হুম হুম এইরকম আর কি। জি এটা স্যার। হচ্ছে হ্যাঁ সিএস গ্রাফিক্স তৈরি স্যার, করার এখানে সময় আরেকটা আপনাকে জিনিস। কোন কোন বিষয়টা কনসিডার করতে হবে, এগুলো হচ্ছে সেগুলা। জি, আর স্যার এখানে গ্রাফিক্যাল মানে আমরা তো ডায়াগ্রাম বা ব্লক ডায়াগ্রাম এগুলোর মাধ্যমে শিখে, তো এখানে যে আলো বাতাস ভেন্টিলেশন এগুলো স্যার কোনটার ভিতরে পড়ে? ল্যাঙ্গুয়েজের ভিতরে যে মানে সহজ ভাষা যেটা, না, এটা এরকম ল্যাঙ্গুয়েজের স্যার মধ্যে পড়বে এমসিকিউ না, তো এটা চলবে আপনার না? এনভায়রনমেন্টের মধ্যে পড়ে। বুঝতে পারছেন? আলো বাতাস ventilation, এগুলো হচ্ছে তো কনসিডারিং ইনভায়রনমেন্ট লেইং স্যার আউট এখানে একটা কোনটা ট্রেনিং। আসছে? জি জি জি। এখানে এই যে সেফটি কোয়ালিটি কোনটার ভিতরে আর কি আমি এই আলো বাতাস বা ভেন্টিলেশন এগুলো ইনক্লুড করবো বা এগুলো কি বলবো? ওখানে আছে যে ক্যারিং আউট ওয়ার্ক প্লেস টাস্ক অ্যানালাইসিস কনসিডারেশনের মধ্যে এটা লেখা আছে ভেন্টিলেশন? জি না স্যার, এটা আমি আমার পেন্সিল দিয়ে লেখা, এখানে আমি ওই যখন ইয়ে করেছিলাম হ্যাঁ, আলো বাতাস ভেন্টিলেশন এগুলো আর কি, যে এগুলো সেজন্য হচ্ছে যখন আপনি একটা ভাবলাম। ট্রেনিং সেন্টারের একটা শপ কিনবেন, লেইং আউট একটা স্যার, ট্রেনিং সেন্টার বাছাই করবেন তখন। স্যার আমার মনে হয় যে ইনক্লুড দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যামাউন্ট অফ ডিটেইল, মানে ওইটার হ্যাঁ হ্যাঁ, এটার এটার মধ্যেও ভিতরে পড়বে। কোনো কিছু। হ্যাঁ, এটার মধ্যেও পড়বে। জি স্যার, এটার ভিতরে পড়ে না, নাহলে তো আমার এখানে লেখার কথা ছিল না। হ্যাঁ হ্যাঁ, এটার এই যে মধ্যেও পড়বে।
ডিটেল লেখা মানে তো বিস্তারিত করা, হ্যাঁ। জি স্যার। কিন্তু এই প্রশ্নটাই আবার আরেক জায়গায় আছে, যে ভেন্টিলেশন এই যেগুলো আছে এগুলো সিভিএলএম 7-8-এ জি। পড়বেন আপনারা আবার, ওখানে ওইদিকে আছে, 7-8-এ না, ওইদিকে আরেকটু পরে আছে, কারণ ওই যে একটা ট্রেনিং সেন্টারের মালিক আপনি হবেন বা একটা জায়গায় আপনি ট্রেনিং করাবেন, সেই ট্রেনিং সেন্টারের আলো বাতাস তো ঢুকতে হবে, অক্সিজেন থাকতে হবে, এটা হচ্ছে একটা সব পছন্দ করার ক্ষেত্রে এই বিষয়টা। জি। স্যার আর একটু ওই 25 নাম্বার পেজে আছে যে হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ডিফার ফ্রম ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড, মানে সিএস বা আর সিবিসি এর সিএস আর পার্থক্য সিবিএস কি? এর মধ্যে পার্থক্য কি বলেন? জি সিএস স্যার, আর এখন সিবিএস এর ইংলিশে মধ্যে দুটো, স্যার এটা আমি ভালোভাবে বুঝি নাই। এখানে নিচে যে ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি দুটো পয়েন্ট আছে, দুটো পয়েন্ট বলতে পারছেন স্যার, এটার ভিতরে আমি ভালোভাবে বুঝি নাই পয়েন্ট দুটো। দুইটা পয়েন্ট কি, একটা হচ্ছে লার্নিং আউটকাম, একটা হচ্ছে এলিমেন্ট অফ কম্পিটেন্সি, লেখা আছে না? স্যার লার্নিং আউটকাম তো লেখা নাই কোথাও, মানে আমি ইংলিশে বলি স্যার, আপনার বেসিক্যালি ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড এস্টাবলিশ দ্য স্কিল নলেজ অ্যান্ড অ্যাটিটিউড রিকোয়ার্ড ফর এ পার্টিকুলার ইন্ডাস্ট্রি, এটা একটা পয়েন্ট স্যার। হুম। আর একটা হলো এ কারিকুলাম ইন্টারপ্রেটস দ্য ইন্ডাস্ট্রি কম্পিটেন্সি স্ট্যান্ডার্ডস সো দ্যাট ইট ক্যান বি ডেলিভার্ড অ্যাজ এ কোর্স ইন প্রাইভেট কত নাম্বার পেজ স্যার, ইনস্টিটিউশনস। একটু পেজ নাম্বারটা বলেন ম্যাম, আমি ঢুকছি। এটা স্যার 25 নাম্বার পেজ স্যার। 25 নাম্বার পেজ, ওকে। এখানে দুটো পয়েন্ট বলছেন, এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এই যে এখানে বলছে হাউ ডাজ এ কারিকুলাম ডকুমেন্ট ফর ইন্ডাস্ট্রি, আচ্ছা কম্পিটেন্সি জি স্যার। স্ট্যান্ডার্ড, আচ্ছা এখানে এইটাই বলা হয়েছে জাস্ট কারিকুলাম আর সিএস এর মধ্যে পার্থক্য কি। আপনি তো দুইটা জিনিস বুঝতেছেন তাই না? মানে এখানে আমি একটা উদাহরণ দিয়েছিলাম, ওই যে হাজব্যান্ড ওয়াইফের বিষয়টা খেয়াল করছেন? আপনি ছিলেন না হ্যাঁ মনে হয় তখন। তার মানে আসলে যদি সিএস দিয়েই সব হয়ে যেত, কারিকুলামের দরকার ছিল না, বুঝা গেছে? এখানে আপনি যদি কারিকুলাম আর সিএস এর তফাৎটা বুঝেন তাহলে কিন্তু হয়ে গেল। ওইটাই ইংলিশ ভাষায় এখানে দুটো পয়েন্ট লেখা, এই তো। হ্যাঁ হ্যাঁ, ওইটাই এখানে পয়েন্ট লেখা, এটা এখান থেকে কোনো মানে আর বোঝার কিছু নাই, জাস্ট এটাই সিএস এর সংজ্ঞাটা বুঝতে হবে, কারিকুলামের সংজ্ঞাটা বুঝতে হবে। এবার একটু বলেন সিএস কি করে? সিএস বলে দেয় কি কি শিখতে হবে, আর কারিকুলাম কি করে? জি স্যার। কারিকুলাম বলে দেয় আমি কিভাবে বুঝতে শিখতে হবে, কিভাবে শিখতে হবে। কিভাবে আমরা শিখাবো? হ্যাঁ জি এই হচ্ছে বিষয়। জি তারপরে স্যার। এগুলো আপনারা রিডিং পড়বেন মনে থাকার জন্য, জাস্ট এই হচ্ছে কাজ। স্যারের অনুমতি নিয়ে বের হবো। ঠিক আছে, কি রেখে দিব আজকে তাহলে? লিপি হ্যাঁ ম্যাম, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। ঠিক আছে ম্যাম, লিপি ম্যাম, আমি অনেক হ্যাপি। আপনার অ্যান্সারগুলো খুব ভালো হয় কিন্তু একটু বড় হয়ে যায় আপু, এই জন্য আপনাকে একটু সিবিএলএম কোড করে অ্যান্সারগুলো একটু হিট করতে হবে, হ্যাঁ। আপনি আচ্ছা। বুঝেন, কিন্তু বিষয় হচ্ছে এত বড় লেখার জায়গাও তো সেখানে পাবেন না, এই জন্য মানে একটা দুইটা সেন্টেন্স কিওয়ার্ড, সবাই দেখবেন যে বলে যে কিওয়ার্ডগুলো লেখো তাহলে উত্তর হয়ে যাবে, হ্যাঁ। হুম। তাহলে ওই কিওয়ার্ডগুলো আপনি এখন থেকে একটু মনে রাখার চেষ্টা করবেন, আপনার কিন্তু কনসেপ্ট আরও আগে ক্লিয়ার হয়েছে, এখন তো শুধু কিওয়ার্ডগুলো মনে রাখতে হবে। যেমন আমি বললাম মেন্টরের মধ্যে তফাৎ, মেন্টর আর টিচারের মধ্যে তফাৎ কি, তখন আপনি বলবেন রিলেশনশিপ ড্রিভেন, পারফরমেন্স ড্রিভেন, শেষ, অ্যান্সার শেষ, এরকম ঠাস ঠাস উত্তর হয়ে যাবে। এইভাবে একটু আপনার একটু প্রিপারেশন নিতে হবে। আর আমেনা ম্যাম তো কথা বলতে ভয় পাচ্ছি একটু একটু, আমি বুঝতে পারছি। আর আবদুল্লাহ ভাই তো আমার কলিগ ছিল, ওনার কাছ থেকে অনেক কিছু শেখার সুযোগ হয়েছে, এই জন্য স্যার হয়তো কথা বলে নাই। আর ওই যে ডাক্তার সাহেব আসছে বা শফিকুল ইসলাম স্যার, ওনার ওখানে হয়তো সমস্যা আছে। যাই হোক, এভাবে যখন আমরা কারো উদ্দেশ্যে একটা লাইভ ক্লাস দিব, সবাই জয়েন করবেন, সমস্যা নাই। সবাই জয়েন করলে বিষয়টা হবে কি, আপনারা এই সম্পর্কে আরো ভালো জানবেন, কম্পিটেন্ট হইতে পারেন আর না পারেন না, যেরকম হচ্ছে সিবিএলএম 1টা আমার আজকে একেবারেই ক্লিয়ার, মানে একদম চোখের মধ্যে ভাসতেছে আমি কি পড়বো আর কি পড়বো না। চমৎকার, থ্যাংক ইউ, ভালো লাগছে আপনাদের সাথে থেকে কথা বলে, আর আপনারা আমাকে উৎসাহিত করেন, এই জায়গায় আমি খুব খুশি। আল্লাহ জি স্যার, আপনাকে অনেক 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 ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, আজকে তাহলে এতটুকুই, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।